যখন বাংলা প্রতিনিয়ত সাড়া দেয় সেই সময় আসেন। উপস্থিত আজকে সভার সভাপতি আমার সহকর্মী মলয় ঘটক, আমাদের খালসা গুরুদ্বারার সভাপতি রবীন্দ্র সিংজি, বিশ্বনাথ পারিয়াল, অলোক, আমাদের প্রভাব, মাননীয় মেয়র উত্তম, আমাদের প্রার্থী মহোদয় সংঘমিত্রা, সম্মিলিত অন্যান্য সকলে জনপ্রতিনিধিবৃন্দ এবং সাধারণ মানুষ, আমার মা ভাই ও বোনেরা, সংবাদ মাধ্যম সহ সকলে, আমি আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার মা বোনেদের বিশেষ করে এত গরমের মধ্যেও সংস্কারের কাজকর্ম ছেড়ে দিয়ে কত দূর দূরান্ত থেকে আপনারা এসেছেন, এই মিটিংয়ে এসে আপনাদের পদার্পণ করেছেন, আমাদের ধন্য করেছেন। আপনাদের সকলকে আমি আমার প্রণাম জানাই, সালাম জানাই, অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, সত শ্রী আকাল জানাই, কৃতজ্ঞতা জানাই। আমার ভাই বোনেদের সকলকেও আমার অনেক অনেক অভিনন্দন। বিভিন্ন ধর্ম বর্ণ সম্প্রদায় থেকে যারা এসেছেন তাদের সকলকে আমার অনেক অনেক অভিনন্দন। এটাই একটা দেশ, যে দেশ সবাইকে নিয়ে চলে। আমার খুব ভালো লাগছিল, আমি যদি আমার সামনে বসে কারো বক্তৃতা ভালো করে শুনি, শোনার সুযোগ পাই, এবং আমার সহকর্মীরা যদি ভালো বক্তৃতা দেয়, আমার শুনতে খুব ভালো লাগে। মলয় আমার সামনে বেশি বলবে না বলে বলতে চাইনি। বিশ্বনাথ খুব ভালো বলছিল এবং সবটাই কভার করেছে। এগুলো বক্তৃতাটা দেওয়া মনে রাখবেন, মিথ্যে কথা না বলে সত্যি কথাটাও যদি গুছিয়ে বলা যায় ঠিকভাবে, এটাও কিন্তু একটা আর্ট। অনেকে আমরা মনে করি মেয়েরা বাড়িতে রান্না করে, ওটা এমন কি কাজ, ওটা মেয়েদেরই হয়তো কাজ, কিন্তু মেয়েদের রান্না করাটাও একটা আর্ট। একটা মহিলা যদি রান্না করতে গিয়ে ধরুন মাছের ঝালটক করছে, চিনিটা বেশি দিয়ে দেন, নুনি না দেন, সে খাবারটাকে খেতে পারবে? ইটস নট পসিবল। আপনাকে নুন চিনি সবই ব্যালেন্স করে মশলা দিয়ে করতে হয়। একটু নুন বেশি হয়ে গেলে খেতে পারবে না, একটু মিষ্টি বেশি হয়ে গেলে খেতে পারবে? রান্নাটাও মনে রাখবেন আর্ট। এবং বড় বড় রেস্টুরেন্টে, বড় বড় হোটেলে দেখবেন ছেলেরা মেন কুকের কাজ করে, এটা একটা বড় আর্ট বলে দেয়। যত শেফ দেখবেন ছেলেরাও করে, এটা হচ্ছে একটা বড় আর্ট। যে কোনো কাজ করাটাই হচ্ছে আর্ট। আপনি যে ঘরে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখবেন, সেটাও কিন্তু একটা আর্ট, এটা মাথায় রাখবেন। আপনি যে কাপড় জামাটা ভালো করে পরছেন সুন্দর করে, এটাও কিন্তু একটা আর্ট। সুতরাং কোনো কিছুই কিন্তু বৃথা যায় না, নিজেকে নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। তাই বিশ্বনাথ যখন বলছিল আমার মনে পড়ছিল, ভালো বলছিল। আমি যখন আমার ছাত্র রাজনীতিতে কখনো কখনো মনে পড়ে যায়, আমি একবার তারাতলায় দেয়ালের সামনে দাঁড়িয়ে একটা বক্তৃতা দিচ্ছিলাম। বিশ্ব অবশ্যই এখানে একটা বড় স্টেজ পেয়েছে, ভালো মাইক পেয়েছে। আমি কিন্তু সেদিন একটা টুলের উপর দাঁড়িয়ে একটা হ্যান্ড মাইক নিয়ে বক্তৃতা দিচ্ছিলাম। তো আমি বক্তৃতা দেওয়ার পরে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক একটা কাগজে করে দুটো বড় বড় তালছাস, জল ভরা তালছাস সন্দেশ কিনে নিয়েছে আমার জন্য। তা আমি বললাম, এটা কেন? বললো, মা তোমার বক্তৃতা আমার খুব ভালো লেগেছে, মা তুমি এটা খাও। আমার এই কথাটা আমার এখনো মনে পড়ে, তার কারণ মানুষের জীবনে অনেক ঘটনা ঘটে, অনেক টাচি ঘটনা ঘটে, যে ঘটনাগুলো আমরা যতই অনেক বক্তৃতা দিই বা অনেক জায়গায় যাই,
সেই ঘটনাগুলো কিন্তু চিরকাল আমাদের মনে পড়ে। যেমন আমরা কোনোদিন ভুলতে পারি না আমাদের স্কুলের টিচারদের কথা, পারি কি ভুলতে পারি না। শিক্ষকদের সাথে দেখা হলে এখন আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি, কারণ এটা আমাদের সংস্কৃতির সাথে একটা অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে গেছে। কোনো বয়োজ্যেষ্ঠ লোক দেখে আমরা তাড়াতাড়ি চেয়ারটা ছেড়ে দিই। কেন? এটাই আমাদের শিক্ষা দিয়েছে বাবা মা, টিচার, সকলেই গুরুজনেরা, যে বয়োজ্যেষ্ঠদের সম্মান জানানো উচিত আর ছোটদের ভালোবাসা উচিত। এটাই পারস্পরিক বোঝাপড়া, এটা নিয়ে আমরা চলি। ইতিমধ্যেই অনেকটা কথা বলে ফেলেছে মলয় বিশ্বনাথ, আমাদের সর্দারজি, আমাদের মেয়র এখানে আছেন, প্রভাত বড় এখানে আছে। আমি নতুন করে সেই কথাগুলো পুনরাবৃত্তি করতে চাইছি না, কারণ আপনাদের আবার কষ্ট হবে আমি জানি না। আমাকে প্রায় 23-24 দিন ধরে আমাকে ঘুরতে হচ্ছে, এখনো সেই আগামী 19শে মে পর্যন্ত করতে হবে। নরেন্দ্র মোদীরা যদি ঘুরে ঘুরে বক্তৃতা দিতে পারে আর ডেলি দুটো করে সভা করতে পারে সব জায়গায়, সেইটা ক্যালকুলেশন করে 3 মাস ধরে ইলেকশন করেছে। এমন ভাবে করেছে যে মানুষের কষ্টের সীমা নেই, রৌদ্রের পারদ বাড়ছে, এত বেশি গরম থাকে, বিশেষ করে আসানসোল, দুর্গাপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, মিদনাপুরে খুব বেশি গরম থাকে। কলকাতায় ধরুন গরম যেটা থাকে, বীরভূমে চলে যান, মিদনাপুরে চলে যান, বাঁকুড়া, পুরুলিয়া চলে যান, আসানসোলে চলে যান, তার থেকে 4-5 ডিগ্রি বেশি থাকে। এই গরমে অনেক সময় জল শুকিয়ে যায়, লোকে জল পায় না। আমি আমার প্রশাসনকে একটা কথা বলে রেখেছি, বাঁকুড়া হোক, বীরভূম হোক, বর্ধমান হোক, আসানসোলের লোকে যেন জলটা পায়, তার জন্য তোমার যা ট্যাঙ্কার দেওয়ার যা দেওয়ার তোমরা এগুলো করবে। তার কারণ ইলেকশন আসবে যাবে, কিন্তু মানুষের যেন প্রবলেমটা না হয়, এটা কিন্তু আমাদের নজর রাখা দরকার। আজকে দেখুন ঝড় জল হচ্ছে, কত জমি জলে ভেসে যাচ্ছে, বিদ্যুৎ চমকারিতে কেউ মরে যাচ্ছে, কারো ঘর ভেঙে যাচ্ছে। তাই বলে এখন ইলেকশন চলছে বলে সেই কাজটা হবে না, তা কখনো হয় না। এটা কন্টিনিউয়াস প্রসেস, ডিজাস্টার ম্যানেজমেন্টের কাজ। কারো যদি জলে, ঝড়ে, আগুনে ক্ষতিগ্রস্ত হয়, প্রাকৃতিক দুর্যোগে, মনে রাখবেন আমাদের সরকার সবসময় কৃষকদের পাশে থাকে, সবসময় সাধারণ মানুষের পাশে থাকে, এবং কর্পোরেশন থেকে শুরু করে, পঞ্চায়েত থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে তাদের এই কাজটা করতে হয়। সাপোজ ইলেকশন হচ্ছে, কাল যদি দুর্গাপুরের মেয়রের আন্ডারে একটা ওয়ার্ডে যদি একটা আগুন লাগে, তাহলে মেয়র সেখানে হেল্প করবে না, অফকোর্স করবে অফিসাররা গিয়ে, অফকোর্স করতে তারা বাধ্য। তার কারণ ওটা ইলেকশনে কোনো কন্ডাক্টর আটকায়, ওটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, ওটা অফিসাররা করতে পারে। পলিটিক্যাল লোক না করলেও পলিটিক্যাল লোকেদের কাছেই অফিসাররা করে। তখন এটা মাথায় রাখতে হবে, সবসময় করি আমরা। একটা মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়িয়ে লড়াই করা। আপনারা সবাই জানেন এবারে যে ইলেকশনটা, এটা বাংলা নির্বাচন নয়, এটা দিল্লি সরকার বদলের নির্বাচন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার নির্বাচন। এই দুর্গাপুর টাউন, দুর্গাপুর শহর বলুন, কাকসা বলুন, হাউসগ্রাম বলুন, রানীগঞ্জ বলুন, আসানসোল বলুন, বারাবণী বলুন, আমার কুলটি বলুন, জামালপুর বলুন, আমার অন্ডাল বলুন, আশেপাশে বীরভূম থেকে শুরু করে, আমি কিছুক্ষণ আগে বীরভূম থেকে মিটিং করে আসছি। আপনারা বলুন তো, এই দুর্গাপুর আগে বিধানচন্দ্রের সময় যা হয়েছিল, তখন তিনি সবে মুখ্যমন্ত্রী হয়েছেন, দেশ ভাগ হয়েছে, যা একটা দুটো কাজ তখনই হয়েছিল, কারণ তখন সবে নতুন দেশ তৈরি হয়েছে, তখন তো কিছু করতেই হবে। আপনি যদি একটা স্টেশন নতুন তৈরি করেন, সেখানে দুটো দোকান লাগবে, সেখানে জল লাগবে, সেখানে আলো লাগবে, বসার চেয়ার লাগবে। বিধানচন্দ্র রায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, তখন সবে দেশ ভাগ হয়েছে, বাংলাদেশ আলাদা হয়ে গেছে, পাকিস্তান আলাদা হয়ে গেছে, ইন্ডিয়া আলাদা হয়ে গেছে। বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দু একটা কাজ যা করেছিলেন তিনি করেছিলেন, তারপর থেকে কিন্তু বাংলার উন্নয়ন আর হয়নি। আর যদি আমি চ্যালেঞ্জ করে বলি ইয়েস, তার একটা ইয়েস আমি জোরের সাথে বলছি, গত 8 বছরে বাংলার যা উন্নতি হয়েছে, গত 80 বছরে হয়নি, এটা আমি চ্যালেঞ্জ করে বলি। স্বাধীনতার 70 বছরে বাংলায় 12টা বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, আর আমাদের 8 বছর এখনো হয়নি।
38টা হচ্ছে 8 বছরে, আর 70 বছরে হয়েছে 12টা। 70 বছরে 40টা কলেজ হয়েছে, আর আমাদের 8 বছরে হয়েছে 50টা। হিন্দি ইউনিভার্সিটি হচ্ছে, হিন্দি কলেজ হয়েছে, উর্দু একাডেমি হয়েছে। গুলো আপনারা জানেন, আমরা হিন্দি ভাষা থেকে শুরু করে, উর্দু ভাষা থেকে শুরু করে, গোলমুখী ভাষা থেকে শুরু করে, নেপালি ভাষা থেকে শুরু করে, রাজবংশী ভাষা থেকে শুরু করে, কান্তাপুরী ভাষা থেকে শুরু করে, কুড়মালি ভাষা থেকে শুরু করে, কুড়ুক ভাষা থেকে শুরু করে আমরা সমস্ত ভাষার স্বীকৃতি পর্যন্ত করে দিয়েছি। মনে রাখবেন, এই দুর্গাপুর টাউন আমাদের গর্ব ছিল। আমি আনন্দ গোপাল মুখোপাধ্যায়কে চিনতাম, আমার খুব ভালো লাগতো আনন্দদার সাথে যখন কথা বলতাম। তারপরে তার পরিবারের অপূর্ব আপনাদের এখানকার এমএলএ ছিল কখনো কখনো। কিন্তু বিশ্বাস করুন, আজকে সেই দুর্গাপুরটাকে, আসানসোলটাকে ইন্ডাস্ট্রির দিক থেকে, বিশেষত আমি একমত, হিন্দুস্তান ফার্টিলাইজার ওনার বলছিল যে জায়গাগুলো হিট করে যদি নেয়, আমরা গভর্নমেন্ট দিলে তো আমরা নেবো। গভর্নমেন্ট যদি দেয় তখন আমি নিশ্চয়ই তার মেনটেনেন্স করতে পারি। এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের জায়গা, সেন্ট্রাল গভর্নমেন্টকে ফার্স্ট দিতে হবে। হলদিয়া ফার্টিলাইজার দেখুন, দুর্গাপুর ফার্টিলাইজার দেখুন। আমি নিজে এটা নিয়ে চিরদিন আন্দোলন করেছি পার্লামেন্টে। ইট ইজ নাথিং নিউ টু মি। আমি জানি বসুমতী বন্ধ হয়ে যাচ্ছিল, আমি যখন রেলওয়ে মিনিস্টার ছিলাম বসুমতী অধিগ্রহণ করেছিলাম, করে এখন আমি রাজ্য সরকার থেকে চালাই। বার্ন স্ট্যান্ডার্ড বন্ধ হয়ে যাচ্ছিল, আমি রেলওয়ে মিনিস্টার হিসেবে অধিগ্রহণ করেছিলাম। ব্রেথওয়েট বন্ধ হয়ে যাচ্ছিল, আমি রেলওয়ে মিনিস্টার হিসেবে অধিগ্রহণ করেছিলাম। আপনাদের এখানকার ইসকো মডার্নাইজেশন কতটা জমি দিয়েছি, আমরা দিয়েছি। এবং মনে রাখবেন, 40,000 কোটি টাকার এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে, জমিটা কিন্তু আমরা দিয়েছি টোটালটাই। অন্ডার এয়ারপোর্ট আমরা তৈরি করেছি, সারা ভারতবর্ষে নতুন গ্রিন এয়ারপোর্ট কোথায় তৈরি হয়েছে? দুর্গাপুরে তৈরি হয়েছে। দুর্গাপুর আসানসোল নতুন জেলা হয়েছে আমাদের আমলে। দুর্গাপুর আসানসোল নতুন পুলিশ কমিশনারেট হয়েছে আমাদের আমলে। আসানসোলে নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে। ফ্যাশন টেকনোলজি এখানে আহরণ আমি তৈরি করে দিয়েছি এখানকার ছেলে মেয়েদের পড়াশোনা করার জন্য। হসপিটাল হয়েছে, মাদার এন্ড চাইল্ড হাব হয়েছে, এয়ারপোর্ট হয়েছে, স্টেডিয়াম হয়েছে, এসএনএসইউ হয়েছে, এইচডিউ হয়েছে, সিসিউ হয়েছে। কি হয়নি? অনেক কিছু হয়েছে, আরো আমি কিছু করতে চাই। যেমন আমি কালকে রানীগঞ্জে যাবো, রানীগঞ্জের টাকা রানীগঞ্জে করবো। কিন্তু আপনাদের আমি বলি, এই দুর্গাপুরে যে বিপিএল আছে, অনেক প্রবলেম আছে ওখানে। আমাকে প্রতি মাসে মাসে সাবসিডি দিতে হয়। সাবসিডি দিতে দিতে এমন হয় মাঝে মাঝে বলে এটা বন্ধ হয়ে যাবে। কি করে এত টাকা কোথা থেকে দেবো? 300 কোটি টাকা 200 কোটি টাকা করে সাবসিডি দিতে হবে মাসে, কোথা থেকে দেবো? আমি ওদের বললাম, দেখো বাবা, বন্ধ করো না। আমি মলায় বিশুদের বলছিল সবাই মিলে একটা প্ল্যানিং করুন। যে যেখানে আছে, আমি একটা কর্মচারীরও চাকরি খেতে চাই না, কারো চাকরি যাবে না। যারা বিভিন্ন জায়গা ছড়িয়ে বসে আছে তাদের একটা জায়গায় সেটেল করুন, করে আমায় দিন। আমি এটাকে মডার্নাইজেশন করে আমি ভালো করে করে দেবো। আমি কারো চাকরি খাওয়ার পক্ষে নই। আমার এখানে আমি 3টে মডার্নাইজেশন করেছি স্পিনিং মিল, আমি একটাও চাকরি খাইনি। সবার চাকরি আমি অ্যাডজাস্ট করে দিয়েছি। আপনারা নিশ্চিন্ত থাকুন, কারো চাকরি যাবে না। কিন্তু ডিপিএ যেভাবে চলছে, যদি এটা মডার্নাইজ না করা যায় তাহলে কিন্তু আগামী দিন এটা বাঁচবে না। এটাকে বাঁচলে আপনিও বাঁচবেন, আমরাও বাঁচবো। আমি চাই আমার ইন্ডাস্ট্রিটা বাঁচুক, আমি আরো ভালো করে তৈরি করতে চাই। দুর্গাপুর আমি এখনো মনে করি, দুর্গাপুর কাকসা হাউসডাম, এই তো পানাগড়, আমরা ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করে দিয়েছি। কয়েক হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে, এতে তো ছেলে মেয়েদের চাকরি হচ্ছে। পাশেই পাথরমি, বীরভূম, এই বিজেপি সরকার 3 বছর ধরে আটকে রেখে দিয়েছে। কবে হয়ে যায়? বিশ্বের 2য় খনি দেউচা পাটনি, সব কাজ করে দিয়েছি, ক্লিয়ারেন্স হয়ে পড়ে আছে। জাস্ট একটা এগো হবে। আমি নিজে 10 বার ফোন করেছি, কিছুতেই ক্লিয়ার করছে না। সাগর বন্দর কিছুতেই করলো না। ওরা নাকি বেঙ্গলে আয়ুষ্মান করবে, উনি আয়ুষ্মান করবে, আমি 40% টাকা দেবো, আর ওনার ছবি বিক্রি করবে। আমি স্বাস্থ্য সাথী করি 100% টাকা দিয়ে, তোমার কাছে ধার নিয়ে করবো না। আমি 40% টাকা
করবে। কিসের জন্য? বাংলায় আমাদের ক্ষমতা আছে, স্বাস্থ্য সাথী স্কিমে আমরা 7.5 কোটি মেয়েদের আমরা কার্ড দিচ্ছি। বাড়ির যারা মহিলারা তারা কার্ডটা পাবে 5 লক্ষ টাকা করে, এবং তারা তার বাড়ির লোকেদের চিকিৎসা করবে, তার বাবা মা বেঁচে থাকলে তার চিকিৎসা করবে। কিসের তোমার আয়ুষ্মান? রাজ্য ছাড়া আয়ুষ্মান বৃথা, আয়ু নাই, স্মানও নাই। 40% টাকা আমি না দিলে হবে না। আমি কেন তোমায় টাকা দেবো? তুমি এমনিতেই আমার সব কেটে নিয়ে যাচ্ছ, আয়ুষ্মান দেখাচ্ছ। কেন দেবো চাপা? তুমি বলুন আপনারা। আজকে 1 বছর ধরে ফেলে রেখে দিয়েছে, 3 বছর ধরে ফেলে রেখে দিয়েছে। একটা এমওইউ সই করবে, জাস্ট এ হাতে ও কাগজ দেবে, ও হাতে কাগজ দেবে, সব পড়া হয়ে গেছে। 3 বছর ধরে ফেলে রেখে দিয়েছে। এত বদমাশেরা বাংলাকে কিছু দিতে চায় না, শুধু বঞ্চনা করে। ভেরি সরি, আমার খুব রাগ হয়। গঙ্গাসাগর পোর্ট, বন্দর সাগর, ভোর সাগর, প্রথমে বললো করলো, করলো না। এরপরে বললো তোমরা আমাকে তাজপুর পোর্টের 74% দাও। আমি বললাম ঠিক আছে, আমরা করতাম, তোমার আমি দিতে পারি একটা কন্ডিশনে, তুমি আমার গঙ্গাসাগর পোর্ট ওখানে যে ব্রিজটা আছে বানিয়ে দাও, আমি তোমায় আমার শেয়ার 74% দিয়ে দেবো। 74%, 26% আমার থাকবে। দেখুন, নিজে না করেছে, আমাকেও করতে দেয়নি। এরা কিছু করতে দেয় না, মাথায় রাখবেন। আমি এগুলো বলছি, চ্যালেঞ্জ করে বলছি, তার কারণ আমি এটা নিয়ে রোজ লড়াই করি। না করেছে সাগর বন্দর সেন্টারের হাতে বলে, 2 হচ্ছে দেউচাপা এমওইউ, সব করে দিয়েছি আমরা। বোর্ড তৈরি করে কবে থেকে কাজ চলছে? 3 বছর ধরে। ডিরেক্টর পর্যন্ত, চেয়ারম্যান পর্যন্ত অ্যাপয়েন্টেড হয়ে গেছে। তাজপুর বোর্ড ফেলে রেখে দিয়েছে 3 বছর ধরে। এমনকি বাংলা রাজ্যের নামটা ফেলে রেখে দিয়েছে। 2 বার অ্যাসেম্বলিতে পাস করেছি, অ্যামেন্ডমেন্ট করেছি, যা যা বলেছি সব কারেকশন করে দিয়েছি। বাংলার নামটা রাজ্যের, সেটা পর্যন্ত একটা শুধু হ্যাঁ করে দেবে, তাও করে দেয়নি। এত হিংসুটে, স্বার্থপর, দৈত্য, এগুলো মনে রাখবেন। বাংলাকে ভালোবাসে না, বাংলাকে বঞ্চনা করে। আজকে শুধু বাস স্ট্যান্ডের লোকেরা তো আমার কাছে রোজ কাঁদে। আমি বললাম ভাই, ওদের রেলে ছিল, আমি রেল থেকে নিয়েছিলাম, পুরো বন্ধ করে দিয়েছে। লোকগুলো যে কর্মচারীরা কাঁদছে, তাতে ওদের কোনো যায় আসে না। নিজেরা তো ঘুরে বেড়াচ্ছে মুকুটে কলঙ্ক লাগিয়ে। 5 বছরের মধ্যে 4.5 বছর বিদেশে ঘুরে বেড়াচ্ছে। আর নির্বাচন আসলেই বসন্তের কোকিলের মতো কুহু কুহু বলে ভোট চাই বলে চিৎকার করছে। জিজ্ঞেস করুন কমরেডদের, কেন হবে এটা? কেন হবে? বিএসএনএল এর ছেলে মেয়েরা জেনে রাখুন, 2 দিন বাদে বন্ধ করে দেবে। এই বিএসএনএল এর 50,000 ছেলে মেয়েরা মাইনে পাচ্ছে না। পাবলিক সেক্টর আমার কাছে এসেছিল বলে আমি জানি, আমি চিঠি লিখেছি। জেটিআর ওয়েস হঠাৎ করে বন্ধ করে দিল। ছেলে মেয়েগুলো কাঁদছে আর বলছে দিদি আমাদের 45 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, কে চাকরি দেবে আমাদের? কোথা থেকে খাবো? একটা কিছু তাকিয়ে দেখে না। 10 কোটি ছেলে মেয়েদের চাকরি দেবে বলেছিল 5 বছর এই নরেন্দ্র মোদী, 5 বছর আগে। একজনকে তো দেয়নি, উপরন্ত 3 কোটি ছেলে মেয়ের চাকরি চলে গেছে। 12,000 কৃষক আত্মহত্যা করেছে। মনে রাখবেন, কত লোক মারা গেছে নোট বাতিলের লাইনে দাঁড়িয়ে। এনআরসির নাম করে আসামে বাঙালিগুলোকে গুলি করে মেরেছে, বিহারিদেরও মেরেছে। আমার কাছে বাঙালি নন বেঙ্গলি, আমি সবাইকে ভালোবাসি। আমি মনে করি আমার বাংলায় বাঙালিরাও যেমন থাকবে, বিহারিরাও থাকবে, ইউপির লোকেরাও থাকবে, পাঞ্জাবের লোকেরাও থাকবে, গুজরাটের লোকেরাও থাকবে, রাজস্থানের লোকেরাও থাকবে। সবাই আমরা মিলেমিশে থাকবো, আমরা সবাইকে নিয়ে চলি। আজকে এনআরসির নাম করে আসামে 22 লক্ষ বাঙালি হিন্দুকে বাদ দিয়ে দিয়েছে। স্বামীর নাম আছে, স্ত্রীর নাম নেই, ছেলের নাম আছে, মেয়ের নাম নেই। দুঃখে হাজবেন্ড গলায় ধরে দিচ্ছে, কখনো বাবা গলায় ধরে দিচ্ছে, কখনো মা গলায় ধরে দিচ্ছে। ইতিমধ্যে অনেক মানুষ আত্মহত্যা করেছে, আপনারা জানেন। আসাম আপনার পাশের রাজ্য। আমরা কিন্তু ছুটে গেছি, অন্য কোনো পার্টি ছুটে যায়নি, মাথায় রাখবেন। আমরা কিন্তু ছুটে গেছি এবং আমরা ওদের পাশে আছি। আমরা বলেছি তোমাদের তাড়িয়ে দিল, তুমি আমার ঘরে এসো। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ওই গানটা গাই, এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি 8খানা রুটি খেয়ে, আমি 8খানার থেকে 8খানা রুটি তোমাদের দেবো, তোমরা জীবন নিয়ে শঙ্কিত হলো না। বলছি বাংলাতেও এনআরসি করবো, মানে আপনাদের সবাইকে তাড়াবে আর কি। এনআরসি করাবো ভালো করে। এই যে বলছিল না যে কাচের যদি ভেঙে দেয় কাজ,
বোতল কাঁচের গ্লাস, তাহলে বাচ্চা ছেলে ভেঙে দিলে অন্যায়। আর বুড়ো খোকারা দেশ ভাঙলে কি হয়? বাচ্চারা ভাঙলে না জেনে ভাঙলেও মা তাকে আদর করে বকে, অথবা একটা কোষে থাপ্পড় দেয়। আর বুড়ো খোকারা দেশ ভেঙে দিলে, সব লোককে তাড়িয়ে দিলে, তখন কটা দিতে হয়? কি মা বোনেরা বলুন, কটা দিতে হয়? বাচ্চাদের যদি একটা দেন, বুড়ো খোকারা দেশ ভাঙলে সবাইকে তাড়ালে কটা দিতে হয়? দেখি কটা দিতে হয় বলুন দেখিনি, মা বোনদের বুদ্ধি দেখি। বলছি 42টা। ভেরি গুড, এক্সেলেন্ট। 42টা দিতে হয়। ঠিক বলেছি একদম। বীরভূমে মা বোনেরা বলেছিল 10টা দিতে হয়। এক এক জায়গায় এক এক রকম। এটা আমি চাই মানুষ কি ভাবছে সেটা বলার দিকে। এত অপদার্থ একটা রাজনৈতিক দল। আরে মা দুর্গা এসে বলছে, নির্লজ্জ না হলে কি হয়? মমতা ব্যানার্জি आप लोगों को तो दुर्गा पूजा करने नहीं देता। আপনারা দুর্গা पूजा করেন না क्या भाई लोग? छठ पूजा नहीं करते, सूरज पूजा नहीं करते। छठ पूजा का छुट्टी मिलता कि नहीं मिलता? मिलता ना। होली का छुट्टी मिलता कि नहीं मिलता? और ममता दीदी छठ पूजा में घाट में जाता कि नहीं जाता? আমি ওরা যখন নমস্কার করে বলে সূর্যকে, ওম নমো জগৎসুম সংকাশ্যম কাশ্যপ্যাং মহাদিতি ধান্তরিং সর্ব পাপ কারণতোষমি বিভাবরম। আমিও বলি, এটা আমাদের কালচার। এখানে নাকি দুর্গা পুজো হয় না। ভাবতে পারেন কত বড় মিথ্যাবাদী দল হলে আর কত বড় মিথ্যে কথা বলতে পারে। এরা নিজেরা নিজেদের কলঙ্ক। বাংলায় নাকি দুর্গা পুজো করতে দিন আমি। একজন দাঁড়িয়ে বলুন তো কার দুর্গা পুজো বন্ধ হয়েছে? একজন বলুন। মোদী তো দুর্গা ঠাকুর চেনেই না, সেই জন্যই তো বলে। মোদী যদি দুর্গা ঠাকুর চিনত তাহলে তো বুঝতো ওই মা দুর্গার হাতে অস্ত্রগুলো আছে না, অসুর বিনাশ করবার জন্য। আর ওদের হাতে তো গদা তলোয়ার, মা দুর্গাই ওদের দেবে ভালো করে। আবার বলছে সরস্বতী পূজা মমতা ব্যানার্জি आपको करने नहीं देता। বলুন তো, সব স্কুলে সরস্বতী পুজো হয়, সব কলেজে হয়, সব গ্রামে হয়, সব পাড়ায় হয়, কখনো হয় না? पंजाबी भाई लोग बोलो सत श्री अकाल जी बोल के बोलो तो ठीक से कहो। आपका क्या गुरु गोविंद सिंह का प्रोग्राम नहीं होता? गुरु नानक का प्रोग्राम नहीं होता? भगत सिंह जी का प्रोग्राम नहीं होता? क्या झूठा बोल रहा है ये लोग? इतना झूठी है, चौकीदार इतना झूठा बोलता है। क्यों बोलता है? এত মিথ্যে কথা বলে। কি সংখ্যালঘু ভাই বোনেরা ঈদ মোবারক করেন না? আপনাদের তো অবশ্য বলে না, কারণ আপনাদের ভীষণ বিরুদ্ধে। কি তপশিলি ভাই বোনেরা পুজো আর্চা করেন না? আদিবাসী ভাই বোনেরা ধামসা মাদুর বাজান না? জগখানে যান না? কি ভাই বোনেরা রাসমেলা হয় না? পৌষ মেলা হয় না? দোল হয় না? হোলি হয় না? লক্ষ্মী পুজো হয় না? দুর্গা পুজো হয় না? ছট পুজো হয় না? বড়দিন হয় না? আমাদের এখানে সব হয়, শুধু মোদী হয় না আর বিজেপি হয় না। বড় বড় ভাষণ, হঠাৎ কাজ নেই কর্ম নেই, কয়েকটা ছেলে বাইক দিয়ে দিচ্ছে, মাথায় ফেটকি লাগাচ্ছে, আর ফেটকি লাগিয়ে কি করছে? হাতে ডান্ডা নিচ্ছে, আর এক হাতে গদা আর এক হাতে তলোয়ার। বুঝুন কোন দিন গদা নিয়ে কোন ঠাকুর পুজো করেছে? কোন ঠাকুর গলা নিয়ে কাকে মেরেছে? ঠাকুর কখনো মারে না, ঠাকুর কখনো কারো গলা কাটে? ঠাকুর তো মানুষকে আশীর্বাদ করে, শুভেচ্ছা দেয়, দোয়া দেয়। শান্তির জন্য আমরা পুজো করি, ধর্ম তো মানবতার জন্য। এমন করছে, নির্বাচন আসলে অন্য সময় কথা নেই। বন্যা হোক দেখতে পাবেন না, খরা হোক দেখতে পাবেন না, কারখানা বন্ধ হোক দেখতে পাবেন না, কৃষকরা মরে যাও দেখতে পাবেন না, বেকাররা কাঁদুক দেখতে পাবে না। ভোট আসলে আগে বলতো মিত্র গাইড জোরে, এখন দেখছি ইলেকশন আসছে হাসছে তো, এখন হচ্ছে শত্রু, সব শত্রু। ও একটা মিত্র হয়ে গেছে। আর গিয়ে এখন বলছে ভোট দাও। কেন ভোট দেবে? 365 দিন তোমার দেখা নাই। সবাই বলছে বন্যা হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। খরা হলে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। মানুষ বিপদে পড়লে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। আর ইলেকশন হলে রোজ প্লেন নিয়ে চলে আসছে, উত্তরপ্রদেশে হাঁটছে, যেতে পারছে না ভয়।
বিহারে হারবে, যেতে পারছে না ভয়। পাঞ্জাবে পুরো হারছে, কে হারেবে না, পুরো হারেগা, পুরো হারছে, যেতে পারছে না ভয়। অন্ধ্রপ্রদেশে ইলেকশন হয়ে গেছে, 0 পাবে। তামিলনাড়ুতে 0 পাবে, কেরালায় 0 পাবে, উড়িষ্যায় 0 পাবে, বেঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। ভাবছে ওনার বিরুদ্ধে কেউ তো কোনো কথা বলে না, মমতা ব্যানার্জি একা বলে, তাই ওকে গিয়ে গিয়ে চমকাই। আর তুমি যত আসবে আমার তত লাভ। তার কারণ আমার একটা জিনিস আছে ধাপে, জানেন তো, আমাকে যদি আপনি একটু উত্তেজিত করাতে পারেন আর রাগাতে পারেন আর যদি একটু অনুপ্রেরণা দিতে পারেন, আমি তাহলে আমায় চমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আর আমাকে বর্ষালে আমি উঠাই। কোথাও মিটিং করতে পারছে না, এখানে ঝাড়খণ্ড থেকে লোক নিয়ে আসছে। একটা মিটিং করতে গিয়ে 4টে জেলার লোক এজেন্সিকে দিয়ে মিটিং এ লোক আনা, টাকা দিয়ে বাক্সের পর বাক্স আসছে। লোকে খেতে গেলে লোকে খেতে পায় না, তখন 1 পয়সা দেয় না। আর যত মিথ্যে বেসাতি নিয়ে চলে আসছে, মিথ্যে কথা বলে। আর বাংলায় ঘুরে বেড়াচ্ছে, বলছে বাংলা চাই। আমরা বলি আগে দিল্লি সামলা, তারপরে দেখিস বাংলা। বাংলা এত সহজ নয়। বাংলা আমরা আছি, কোথায় ছিল 34 বছর, যখন এত অত্যাচার হয়েছে, কোনো উন্নয়ন হয়নি, এত লোক মারা গেছে, এত সামাজিক বয়কট হয়েছে, একটা স্কুল কলেজ তৈরি হয়নি, কোনো উন্নয়ন হয়নি। কোথায় ছিল কমরেডরা? আজকে হঠাৎ করে তোমার মনে হয়েছে তোমার বাংলা চাই। বাংলা তোমার লাড্ডু দেবে, লাড্ডু। দিল্লি কা লাড্ডু जो खाया वो भी पछताया, और तुम खाया खा लिया, अभी पछता रहा है। तो তোমার লাড্ডু মানে কিসের লাড্ডু দেবে জানো? বাংলার মাটি খুব সোনার মাটি, মাটির লাড্ডু দেবে। আর লাড্ডুর মধ্যে ভালো করে কাপড় ঢুকিয়ে দেবে, কারণ ওই কাপড়গুলো খেয়ে বাঘের দাঁত ভেঙে গিয়েছিল। তেমনি মনে রাখবেন, এই কাপড় গুলো হচ্ছে আমরা যেমন লাড্ডুতে কিচমিচি দিই, কাজু দিই, সেরকম ওর লাড্ডুতে বালি আর কাপড় দিয়ে ভালো করে মাটির লাড্ডু বানিয়ে দেবে। খাবে আর দাঁত ভাঙবে, খাবে আর দাঁত ভাঙবে, খাবে আর দাঁত ভাঙবে। বাংলাটা কি বুঝতে পারবে? বাংলাকে চিনে না। তাই বলি বন্ধু, আগে ছিল চায়ওয়ালা, বেচার, এখন কেটলি গেছে, জেটলি আছে। আগে ছিল চায়ওয়ালা, চায়ের ভাড়ে চা খেয়ে মার্কেটিং করতো। সব টিভি চ্যানেলগুলো দেখুন, সব দখল নিয়ে নিয়েছে। ভয় দেখিয়ে একটা মালিককে অন্য কাউকে দেখাতে দেবে না, সারাক্ষণ ওদের দেখাবে। ন্যাশনাল চ্যানেলগুলো তো কথাই নেই, টোটালটা। আগে বলতো চায়ওয়ালা, এখন কি বলে? हमें तो अभी चौकीदार है। किसका चौकीदार है बाबा? हमको तो देश के लिए वफादारी चाहिए। चौकीदार क्या है? चौकीदार क्या है? अरे जोर से तो बोलो, चौकीदार का कान में जाए। चौकीदार क्या है? चौकीदार क्या है? चौकीदार क्या है? बोलना बोलो, ना लाओ ना। चौकीदार क्या है? 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 इन्होंने क्या देश चलाएगा? हमें तो गांधी जी का माफिक नेता चाहिए, हमें तो नेताजी का माफिक नेता चाहिए, हमको तो गुरु गोविंद सिंह का माफिक हमारा गुरु चाहिए, हमको तो मौलाना अबुल कलाम आजाद का माफिक नेता चाहिए, हमको तो अम्बेडकर माफिक नेता चाहिए, हमको बीजेपी का नरेंद्र मोदी नहीं चाहिए। नोट माफिक करके क्या किया था पता नहीं है, महिला लोगों को भी लुटिया चला गया। যার টাকা ছিল সব টাকা নিয়ে নিয়েছে, নোট বাতিল করেছে। উনি যদি নোট বাতিল করে আপনাদের কষ্ট দেয়, আপনারা ওকে একটাও ভোট না দিয়ে নরেন্দ্র মোদীকে বাতিল করে দিন এই লোকসভা নির্বাচনে। আবার আসলে আবার কি করবে তার কোনো ঠিক নেই। কখন যে কি করে কেউ জানে না, এই কখন যে কি করবে তার কোনো ঠিক নাই। আসলে কি জানেন তো, একটা কাজ করার ক্ষমতা, একটা স্ট্যান্ডার্ড, সবকিছু থাকা চাই, দেশটাকে জানার দরকার। আপনার একটা গল্প জানেন তো, পুনর্মুষিক ভব, একটা ইঁদুর ছিল, মুশিক ছিল মানে ইঁদুর। তো ইঁদুরটা একদিন একটা বেড়াল থেকে ভয় পেল। তখন ইঁদুরটা গিয়ে মুনি ঋষিকে বললো, আমায় বেড়াল ভয় দেখাচ্ছে, তুমি আমাকে বেড়াল বানিয়ে দাও। ওকে বেড়াল বানিয়ে দিল। এবার একটা শিয়াল ওকে কামড়াতে এলো। তখন গিয়ে বললো মুনি ঋষিকে, আমাকে শিয়াল ভয় দেখাচ্ছে,
তুমি আমাকে শেয়ার বানিয়ে দাও। মুনি ঋষি বানিয়ে দিলেন। এরপরে একদিন একটা বাঘ একটা সিংহ ভয় দেখাতে এসছে, তখন বলছে আমাকে সিংহ বানিয়ে দাও, কারণ আমি খুব ভয় পাচ্ছি। মুনি ঋষি বিশ্বাস করে সিংহ বানিয়ে দিলেন। এরপরে যে সিংহ হয়ে গেল, তখন দেখলো আরে মুনি ঋষিকে যদি আমি বাঁচিয়ে রাখি, তাহলে তো মুনি ঋষি আমাকে যে কোনো দিন ইঁদুর করে দিতে পারবে, মুশি করে দিতে পারে। মুনি ঋষিকে খেতে গেল। যে ওকে ইঁদুর থেকে বাঘ করলো, সিংহ করলো, তাকে খেতে গেল। তখন মুনি ঋষি বললেন, পুনর্মুষুক ভব, তুমি আবার ইঁদুর হয়ে যাও। নরেন্দ্র মোদী, আপনাকে আবার হ্যাঙ্গারে ঢুকে যেতে হবে, টাকার আঙুল হয়ে হ্যাঙ্গারে ঢুকে যেতে হবে, কিন্তু দেশের মানুষ আপনাকে পুনর্মুষুক ভব করবে। সেই জন্য এত মিথ্যে কথা। আরে ছোট্ট গল্প বলি, বলে আমি আর বেশিক্ষণ বলবো না। দুটো পরিবার জানেন তো বেড়াতে গেছে, একটা ট্রেনে চড়ে দুই স্বামী স্ত্রী দেশ ভ্রমণ করতে গেছে। একটা স্ত্রী একটু বেশি মিথ্যে কথা বলেন, তার স্বামীর খুব লজ্জা লাগে। তো উনি তার স্ত্রীকে বলেছেন, দেখো ভাই, তুমি বাবা আমার সাথে যাচ্ছ, ট্রেনে গিয়া মিথ্যা বাবাকে বেশি করিও না। তুমি মিথ্যা বাবাকে বেশি করিলে আমি একটু কম করিয়া কাশুন, মানে একটু কাশবে আর কি, তখন তুমি একটাকে চেঞ্জ করো। এবার দুটো পরিবার যাচ্ছে। একজন টিচার, তিনি জিজ্ঞেস করেছেন আপনি কি করেন? ভদ্রমহিলা বলছে আপনি কি করেন? উনি বলেছেন আমি টিচারই করি। তখন ভদ্রমহিলাকে জিজ্ঞেস করেছেন আপনি কি করেন? বলে আমি না একটা বড় বাঘ মারছি। বলে বাঘটার লেজ কত বড়? বলে 26 হাত হইব। তখন ও বড় খপ করে একটা কেসেছে, কত বড় বাঘ না, তার 26 হাত লেজ। তখন ভদ্রমহিলা বলেছে মাপি নাই টাপি নাই, 20-22 হাত হইব। তখন ও বড় আবার খপ করে কেসেছে, কোথা থেকে 20-22 হাত বাঘের লাইফ হবে। এরপরে ভদ্রমহিলা আবার বলেছে মাপি টাপি নাই, 12 হাত হইব। তখন ও বড় আবার খপ করে একটা কেসেছে। তখন ভদ্রমহিলা খুব রেগে গেছে, রেগে গিয়ে বলছে তুমি কাইসা কাইসা মহিলা যাও, আমি আর কমাইতাছি না। তো নরেন্দ্র মোদীর তো এটাই কাজ। নিজে কি করেছে বলবার নেই, 5 বছর দিল্লিতে কি করেছে বলবার নেই। এখানে এসে বলছে ममता जी ने क्या किया, ममता जी ने जो किया उसका तुम थोड़ा भी 1 इंची कर सकता है? ममता जी को आपको चैलेंज करता है, आप कुछ नहीं कर पाया, आप कुछ नहीं कर सकता है। और बंगाल देखो हमारा 8 साल में बदल गया है, चेंज हो गया है, कितना काम हुआ है। Bengal is a model now. It is not that we are saying only. কন্যাশ্রী বাংলা সারা পৃথিবীতে 1 নম্বর, উৎকর্ষ বাংলা সারা পৃথিবীতে 1 নম্বর, সবুজ সাথী সারা পৃথিবীতে রানার্স আপ, 100 দিনের কাজ বাংলা নাম্বার 1, কৃষি কর্ম অ্যাওয়ার্ড 6 বার পর আমরা পেয়েছি, স্টিল ইন্ডাস্ট্রি উই আর নাম্বার 1, এমএসএমই উই আর নাম্বার 1, গ্রামীণ রাস্তা তৈরি করা উই আর নাম্বার 1, ই গভর্নেন্স উই আর নাম্বার 1। আর মোদি বাবু তুমি হাঙ্গরিতে মানে ক্ষুধার্ত কোন নম্বর ছিল, কোথায় নিয়ে গেছে দেশটাকে, শেষ করে দিয়েছো। কাজেই পচা শামুকে কাট দিলে মনে রাখবেন, পা দিলে পা কাটবে। কোন শামুক যদি পচে যায়, পচা শামুকটাকে বাদ দিয়ে দিন। আর তা নাহলে আগামী দিন এদেশে সংবিধান থাকবে না, যা ইচ্ছে করছে, ইতিহাস বদলে দিচ্ছে, গান্ধীজিকে বদলে দিচ্ছে, সবার কথা বদলে দিচ্ছে, সংবিধান বদলে দেবে, সব বদলে দেবে, কাউকে রাখবে না। মানুষের উপর অত্যাচার করবে, পুলিশে গিয়ে এফআইআর করতে পারবে না, দাঙ্গা করবে, লোক মারবে, আর গাদা তলোয়ার নিয়ে ঘুরে বেড়াবে। জিজ্ঞেস করুন তো হিন্দু ধর্ম জানো? আচ্ছা বলুন তো মা বোনেরা, আমি যদি জিজ্ঞেস করি মা দুর্গা আগে জন্মেছে না নরেন্দ্র মোদী আগে জন্মেছে? হিন্দু ধর্ম দেখাচ্ছে রামকৃষ্ণ আগে জন্মেছে না সাইনবোর্ড গুলো আগে জন্মেছে? গদা আগে জন্মেছে নাকি গুরু নানক আগে জন্মেছে? জিজ্ঞেস করুন মা লক্ষ্মী আগে জন্মেছে নাকি বিজেপি ফেকনিয়ারা গুলো আগে জন্মেছে? জিজ্ঞেস করুন স্বামী বিবেকানন্দ আগে জন্মেছে না নরেন্দ্র মোদী আগে জন্মেছে? মা কালী আগে জন্মেছে না বিজেপির আরএসএস এর বজ্জাত গুলো আগে জন্মেছে? জিজ্ঞেস করুন কতদিনকার কথা, মা দুর্গা, মা কালী, রক্ষা কালী, চামুন্ডা কালী, ছিন্ন মস্তা কালী, সিদ্ধেশ্বরী কালী, ছট পুজো, ঈদ মোবারক, বড়দিন, গণপতি, কত ঠাকুর আছে। সবার জন্য, সবার ধর্ম সবার আপনার, উৎসব সবার, আমরা সবাই মিলে একসাথে করি। আমাকে ধর্ম শেখাচ্ছে। আমি গেছিলাম পুরীতে পুজো দিতে, বলে কিনা বিজেপির কমরেড গুলো ও তো ব্রাহ্মণ নয়, ওকে ঢুকতে দেবো না। আমি ব্রাহ্মণ কি খ্রিস্টান তোমার কি যায় আসে?
আমি তো মানুষ, মানুষ হিসেবে আমার পরিচয়। আমি এই সমস্ত কাজ টাজ করি না। আমার মা বাবা কখনো শেখায়নি তুমি হিন্দু ধর্মের মেয়ে তাই আর একটা ধর্মকে ঘৃণা করবে, কখনো আমাদের কথা শেখায়নি। আমাদের বাবা মায়েরা আমাদের রবীন্দ্রনাথ পড়িয়েছে, নজরুল পড়িয়েছে, নেতাজি পড়িয়েছে, গান্ধীজি পড়িয়েছে, আম্বেদকর পড়িয়েছে, বাসন্তী দেবী পড়িয়েছে, দেশবন্ধু পড়িয়েছে, মাতঙ্গিনী পড়িয়েছে, ক্ষুদিরাম পড়িয়েছে, প্রফুল্ল চাকি পড়িয়েছে, বিজয় বাদল দীনেশ পড়িয়েছে। এই অপদার্থগুলো জিজ্ঞেস করুন গান্ধীজিকে খুন করেছে কারা? বড় বড় কথা বলে আমি ধর্ম শেখাচ্ছে। আমি ধর্মের যা মন্ত্র বলবো ওদের একটাও আমার প্রশ্ন দাঁড়াতে পারবে? পারবে দাঁড়াতে? বড় বড় কথা শুনুন, আমি গল্প করে সব ধর্মকে ভালোবাসি। আমি একটা মানুষ দাঁড়িয়েছি, আমার শরীরে আমার কিডনি আছে, আমার লিভার আছে, আমার ব্লাড ব্লাডার আছে, আমার চোখ আছে, আমার হাত আছে, আমার পা আছে, আমার হার্ট আছে, আমি সম্পূর্ণ মানুষ। আমার যদি অর্ধেকটা কেটে দেন তাহলে কি মানুষ হিসেবে থাকবো? থাকবো না। এই দেখুন মেয়েরা আপনারা, কেউ লাল রঙের শাড়ি তো কেউ কালো রঙের শাড়ি, কেউ সবুজ রঙের শাড়ি তো কেউ হলুদ রঙের শাড়ি, কেউ সাদা রঙের শাড়ি তো কেউ নীল রঙের শাড়ি, কালারফুল কালার। আদিবাসীরা একরকম ড্রেস পরে, আপনারা একরকম ড্রেস পরে, কেউ শাড়ি পরে, কেউ সালোয়ার কামিজ পরে, ছেলেরা কেউ জামা প্যান্ট পরে, কেউ লুঙ্গি পরে, কেউ পায়জামা পাঞ্জাবি পরে। এটাই আমাদের কালচার। সেই রকম ধর্ম মনে রাখবেন, ধর্মের মধ্যেও বিভিন্ন কালার আছে। হিন্দু ধর্ম, ইসলাম ধর্ম, খ্রিস্টান ধর্ম, শিখ ধর্ম, পাঞ্জাবি ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, পারসিক ধর্ম, সব ধর্ম আছে। আমি যখন মায়ের কাছে যাই আমি নিশ্চয়ই বলি ওম কালী কালী মহাকালী কালী কি কালো রাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিবা ক্ষমা দাত্রী শাশ্বতা নমস্তে। আবার আমি যখন ইফতারে যাই মুসলিম ভাই বোনেরা দোয়া চায়, আমিও দোয়া চেয়ে বলি ইনশাআল্লাহ দোয়া করো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি যখন গুরুদ্বারে যাই আমাকে হালুয়া খাওয়ায়, এবং গুরুদ্বারে আমি যখন যাই ওরা চাদর দিয়ে সম্মানিত করে, এবং ওরা যখন বলে বয় গুরুজি কা খালসা, আমি বলি বয় গুরুজি কা ফতে, বলে সোনি হাল সত শ্রী আকাল। আমি যখন খ্রিস্টান গির্জায় যাই ওরা গড ইজ গুড গড ইজ গ্রেট বলে, আমিও বলি। বৌদ্ধ ধর্মে গেলে বৌদ্ধং শরণং গচ্ছামি বলি, আমি আদিবাসীদের স্থানে গেলে জয় জহর বলি। এটাই আমাদের কালচার, আমাদের সকলের কালচার। এরা আমাদের ধর্ম শেখাচ্ছে। ইলেকশন আসলে ধর্ম মনে পড়ে, আর টুক করে একটা কারো মসজিদে একটা কিছু ছুড়ে দিয়ে আর হিন্দুকে বলবে দেখো দেখো ওই মুসলিমরা করেছে মারো মারো, এবার হিন্দু আলাদা হয়ে যাও, মুসলমান আলাদা হয়ে যাও। তাতেও লাভটা কি বলুন তো? তাতেও লাভটা আপনাকে দিয়ে আপনার ভোটটা আপনাকে সুড়সুড়ি দিয়ে আপনার বাক্সে তুলবে। চালাক এটা বুঝুন। রুটি দেবে না, কাপড়া দেবে না, বাগান দেবে না, শিক্ষা দেবে না, চাকরি দেবে না, কৃষি দেবে না, স্বাস্থ্য দেবে, শান্তি দেবে না, শান্তি দেবে না। ভাগাভাগি করে দাও আর লোক তাড়িয়ে দাও। এটা হচ্ছে ওদের পরিকল্পনা। এই পরিকল্পনার মাথায় বুড়ির আমার পা দেবেন না। আপনাকে মানতো वो खाली कहता है हिंदी भाषी लोगों को जाके कि बंगाली हिंदू का हिंदी भाषी करता है, बंगाली का साथ और बंगाली का साथ भी लगा देता है। इतना बदमाश। क्रिश्चियन का साथ मुस्लिम को लगा देता है, माँ का साथ बेटी का लगा देता है, हिंदू का साथ हिंदू को लगा देता है, बंगाली का साथ बंगाली को लगा देता है। हमें ऐसा प्रधानमंत्री नहीं चाहिए। हमें वही प्रधानमंत्री चाहिए जो इज्जतदार है, जो देश को इंसान की इंसानियत के लिए इंसाफ करते हैं। हमको वही प्रधानमंत्री चाहिए। मन रखबेन, रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत एक से होता है, तृणमूल कांग्रेस से होता है, जरा फूल से होता है, देश का एकता का साथ होता है, उन्नति का साथ होता है, बीजेपी का साथ नहीं और उसका कोई चीज के साथ नहीं। এই याद রাখ। আমি দুর্গাপুরের মেয়র এখানে আছেন, এখানকার ট্রেড লাইসেন্স নিয়ে কিছু বক্তব্য আছে। আমি আপনাকে একটা চিঠি পাঠিয়েছি, আপনি দেখে নেবেন। কারণ আমাকে দুর্গাপুর চেম্বার্স একটা চিঠি দিয়েছে। আমি এই কাজগুলো অলওয়েজ করি। যদি কারো কোনো প্রবলেম থাকে, কিছু না ভালো কাজ হতে পারে, প্রবলেমটা যদি সহজ করে ফেলতে পারি। সিম্পলিফিকেশন করলে অনেক কাজ সহজ হয়ে যায়, শক্ত করলে কাজটা শক্ত হয়। সিম্পলিফিকেশন করার চেষ্টা করুন যাতে ইনকাম বেশি হবে, লোকের উপকার হবে। এটা আপনারা করবেন। আমি একটু বলে সবাইকে বলবো, ভিক্ষে নয় চাইছি দিন, জোড়া ফুলে ভোট দিন, চোট বেঁধে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন, তৃণমূল কংগ্রেসকে ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আমাদের মমতার সংগঠনটা তিনি ভীষণভাবে তিনি
ফাইটিং করেছেন, খুব ভালো কাজ করেন পার্লামেন্টে, ভাববেন না কেউ ছোট ছোট কাজ করে না, খুব করেন। ওনার সিম্বল হচ্ছে 3 নম্বরে, দেখুন আমি মিলিয়ে দিচ্ছি, 1 2 3 বিজেপিকে বাদ দিন, 1 2 3 নরেন্দ্র মোদীকে হারিয়ে দিন, 1 2 3 তার দিন দিন, 1 2 3 জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, সত শ্রী অকাল জি, জয় জোহর। সবাই ভালো থাকুন। মা বোনেরা যাওয়ার আগে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি, এটা মঙ্গল কামনা করে সবার। শুভ নববর্ষ সবার ভালো হোক মা, আপনাদের পরিবারের ভালো হোক, সকলের মঙ্গল কামনা করছি। সংখ্যালঘু কেউ থাকলে প্রে করুন একটু, সংখ্যালঘু কেউ থাকলে প্রে করুন একটু। আর আমার ভাইয়েরা কোথায়? বোনেরা রাখি বন্ধন করবে, রক্ষাবন্ধন, ভাইফোঁটা। আমার মা বোনেরা যখন উলুধ্বনি দেবে তোমরা হাততালি দাও, ওদের সমর্থন করো। মায়েরা দিচ্ছে উলুধ্বনি, ভাইয়েরা দিল তালি। আসুন আগামী দিন নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী থেকে করে খালি। আমাদের আর দরকার নেই আন্না আন্না, বিজেপি আন্না আন্না আন্না, নরেন্দ্র মোদী আন্না আন্না আন্না, অমিত শাহ আন্না আন্না আন্না, দাঙ্গা আন্না আন্না আন্না, বেকারি আন্না, কলকারখানা বন্ধ আন্না। মানুষ ভালো থাকুক, মানুষ শান্তিতে থাকুক, শুধু এইটুকুই চাই। জয় বাংলা, জয় মামাটি মানুষ জিন্দাবাদ, মামাটি মানুষ ধন্যবাদ, জয় ভারত মাতা জিন্দাবাদ। সকলে ভালো থাকুন। আবার বলি জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাআল্লাহ, সত শ্রী অকাল জি, জয় জোহর। আবার দেখা হবে সাফল্যের সাথে। মনে রাখবেন বাংলায় কিন্তু এবার জয়ী হবে। বাংলায় কিন্তু 42-42টা নিয়ে দিল্লিতে এবার সরকার গড়বে। এবার বাংলার সুযোগ এসছে, সুযোগটা কাজে লাগান। জয়ী হও, জয়ী হও, জয়ী হও, জয় 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 রে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। বাংলায় পথ দেখাবে। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, ভালো থাকবেন।